আপকি আদালতে ক্রিকেটার যুবরাজ সিং এর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের দোষেই নিজের ফর্ম খারাপ করেছেন। যুবরাজ, আপনি সেই প্লেয়ার যখন মাঠে নামতেন তখন বিপক্ষ টিম ভয়ে কাঁপত। টি-20 ওয়ার্ল্ড কাপে, দুটো ওয়ার্ল্ড কাপে আপনার প্রতিপত্তি দেখা গেছে, কিন্তু বছর খানেক ধরে আমরা দেখছি আইপিএল এর 14টা ম্যাচে আপনি মাত্র 255 রান করেছেন। ওয়ার্ল্ড কাপ টি-20-র 5টা ম্যাচে মাত্র 72 রান। এটা নিশ্চয়ই ভালো লাগছে না? এটা আপনি একটা ভালো ক্যালকুলেশন করেছেন, আমার এটা জানা ছিল না। না আপনি প্রথম ওয়ার্ল্ড কাপের রান বললেন, না আপনি দ্বিতীয় ওয়ার্ল্ড কাপের রান বললেন, সোজা থার্ড ওয়ার্ল্ড কাপের কথা বললেন যেটা আমি খারাপ খেলেছি। ব্যাপারটা হলো যে গত 1 বছর ধরে আমি প্রচুর চোটাঘাত পেয়েছি। আনফর্চুনেটলি একসঙ্গে এত চোট লেগেছে যে আমার আবার কামব্যাক করা, খেলা আর তারপর আবার চোট লাগা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। আমার খুব সিরিয়াস রিস্ট ইঞ্জুরিজ হয়েছিল নি ইঞ্জুরির পরেই। আর তারপর আমার তিন ধরনের ফ্র্যাকচার হয়েছিল। আর লাস্ট সিজন আমার একটা নেক ইঞ্জুরিও হয়। তো আনফর্চুনেটলি আমার বড্ড বেশি চোট লেগেছে। আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না। আমি 10 বছর ইন্ডিয়ার হয়ে খেলছি। 10 বছর বা 15 বছর বা 8 বছর কখনো কখনো আপনার ফর্ম তো উপর নিচে করবেই। ফর্ম ইজ লাইক আপনার জীবনের মতো, কখনো উপরে কখনো নিচে। তো আমার তরফ থেকে পরিশ্রমে কোনো খামতি ছিল না। তবে আই এম শিওর আমার ফর্ম যদি খারাপ থাকে সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। গ্যারি কাস্টেন বলেছেন যে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলেন 3 জন এমন প্লেয়ার ছিল যারা ফিট ছিল না, আপনার নাম ছিল তাতে। আপনি বলেছিলেন আপনি ফিট ছিলেন না, আপনার ইনজুরি ছিল, চোট ছিল, তাহলে খেলতে কেন গেছিলেন? না, আমি এমন বলিনি যে আমি ফিট ছিলাম না আর খেলতে চলে গিয়েছিলাম। আমি বললাম যে এর আগে আমার ইনজুরি হয়েছিল। ইনজুরি আর তার আগে আইপিএলও হয়েছিল। আইপিএল খেলেছি আমি। তারপর আমি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলাম। আর মনে হয় না যে আমাদের কোচ কাউকে টার্গেট করেছেন। উনি সেরকম মানুষই নন যে কাউকে টার্গেট করবেন। যদি রেকর্ড দেখা যায় তো একটা অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেক বড় টুর্নামেন্টের আগে যুবরাজ সিং এর হয় হৃদয় চোট লাগে, নয়তো বডিতে চোট লাগে। মনে তো অনেক আঘাত চোট খেয়েছি। এখন শরীরে চোট লাগছে, তাই আই থিঙ্ক তাড়াতাড়ি দুতরফ থেকেই রিকভার হয়ে গেলে খুব ভালো হবে। আঙুলে চোট, কবজিতে চোট, কাঁধেও চোট, এমন কোনো জায়গা বাকি নেই যেখানে অপারেশন হয়নি? লাকিলি আমার কোনো অপারেশন হয়নি, তবে প্রচুর চোট লেগেছে। তো আপনার কি মনে হয় না যে অনেক বেশি ক্রিকেট খেলার জন্য চোট বেশি লাগছে, রিকভার করার সুযোগ পাওয়া যাচ্ছে না? না, ব্যাপারটা হলো যবে থেকে টি-20 ফরম্যাট এসে গেছে, ক্রিকেট বড্ড বেড়ে গেছে। আগে 50 ওভার্স আর টেস্ট ম্যাচেস হতো। কারণ মানুষের বেশি আগ্রহ এখন টি-20-র দিকেই ঝুঁকেছে। কারণ আগের থেকে ফাস্ট পেসে গেম খেলা হচ্ছে। তো ব্যাপারটা হলো যে আপনি যত বেশি ক্রিকেট খেলবেন বা যে কোনো কাজ বেশি করবেন, আপনি চোট আঘাত বেশি খাবেন। তবে আপনাকে যদি আপনার মতো করে অ্যাজ প্রফেশনাল নিজের বডিকে ম্যানেজ করা দরকার, আপনার বোঝা দরকার আপনার জন্য কোন ক্রিকেটটা বেশি ইম্পর্ট্যান্ট, আপনার জন্য কোন সালটা বেশি ইম্পর্ট্যান্ট, বা আপনি অ্যাজ আ প্লেয়ার কতটা ইমপ্রুভ করতে চান, তো আপনাকে আপনার অ্যাজ আ প্রফেশনাল আপনার বডির খেয়াল রাখা দরকার। সন্দীপ পাটিল একবার বলেছিলেন যে যুবরাজ সিং এমন একজন প্লেয়ার যিনি কারোর কথা শোনেন না। ওকে যতই বোঝায় ও নিজের স্টাইলেই খেলে যায়, ওকে যতই বোঝানো হোক ও নিজের স্টাইলেই ফিল্ডিং করে যায়, আর ঠিক এই জন্যই ও চোট পায়। আমি সবার কথাই শুনি, কিন্তু করি নিজের মতো করে। কারণ আই ফিল যে যেভাবে আমি আমার দেশের হয়ে খেলেছি, যে মেজাজে আর যে ডেডিকেশন আর হার্ডওয়ার্ক করে এসেছি, আমি সেই পথটাই বেছে নিই। কারণ আমার যে অ্যাটাকিং ফ্রেম অফ মাইন্ড রয়েছে, আমার যে অ্যাগ্রেসিভ আমার যে বডি রয়েছে বা আমার টোন রয়েছে, ওইভাবেই আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেসফুল হয়েছি। আর যদি আমার মনে হয় আমি ওই জিনিসটা, তবে হ্যাঁ, যখন আপনি খেলতে শুরু করেছেন তখন অনেক ভুলও হয়, ভুল থেকেই সবাই শেখে। কিন্তু আমার মনে হয় না যে আমি যদি ওই অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ বা টোন যা কিছু রয়েছে সেগুলো ছেড়ে দিই, তাহলে আমি দ্বিতীয়বার সাকসেসফুল হতে পারবো। এখন দেখুন যেটা হয়, আপনি যখন মাঠে নামেন, যারা টিভিতে দেখছেন, মাঠে দেখছেন, তাদের হাততালি চলে আর কমেন্টেটর জোরে জোরে চেঁচিয়ে বলে ওঠেন এবার যুবরাজ সিং এসে গেছে, এবার দেখুন কত তাড়াতাড়ি রান উঠবে, আর পরের সেন্টেন্সেই বলেন আউট হয়ে গেছে। হ্যাঁ, শুনে মনে হলো আমি একমাত্র ব্যাটসম্যান যে আজ পর্যন্ত আউট হয়েছি। দেখুন, ক্রিকেট এমন একটা খেলা
সেখানে সাকসেস রেট ইজ লেস দেন 50% ফর আ ব্যাটসম্যান অর বোলার। আমার মনে হয় না যে এমন কোনো ব্যাটসম্যান আছে যারা প্রত্যেক ম্যাচে রান করে। এক্সেপশনাল ব্যাটসম্যান আছে, যেমন তেন্ডুলকর আছে, পন্টিং আছে, কিন্তু এই গেমে সাকসেস রেট খুবই লিমিটেড হয়। আমি আপনার কথা মানে নিচ্ছি যে ব্যাটিংয়ে সাকসেস রেট 50% হতে পারে, বোলিংয়ে উইকেট পেলেন বা নাই পেলেন সেটা আপনার হাতে থাকে না, কিন্তু ফিল্ডিং, বল ধরা তো আপনার হাতেই থাকে। হ্যাঁ, এটাও ঠিক, বল ধরা আপনার হাতেই থাকে। একবার আপনি বল ধরতে যান আর বল যদি মাঠে লেগে লাফিয়ে উপর থেকে বেরিয়ে যায়, যেমন আপনি দেখবেন একটা পোলট্রি ফার্মে মানুষ যখন মুরগি ধরার চেষ্টা করেন, কারণ ও সেটাকে কেটে খেতে চায়, কিন্তু ও ওটাকে ধরতেই পারছে না। হাত তো ওনারও রয়েছে, সেও এক ধরনের ফিল্ডিংই করছে। তো অনেক সময় বলের মুভমেন্ট এমন হয় যে বল আপনার আইসাইট থেকে বেরিয়ে যায়। দেখুন, আপনার ব্যাপারে বলা হয় যে আপনি খুবই ভালো ফিল্ডার, এমন ফিল্ডার যার হাতে বল গেলে ধরা পড়ে যাবেই। কিন্তু এখন এমন হয়ে গেছে আপনার পয়েন্ট থেকে সরিয়ে আপনাকে মিড অফে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক কথা। আমি নিজেই পয়েন্ট থেকে সরে মিড অফে গেছি, কারণ আমার মনে হচ্ছিল না গত 1 বছর ধরে আমি পয়েন্টে ফিল্ডিং করতে পারবো, কারণ আমার অনেক ইনজুরি হয়েছিল। আর ইনজুরির পর যখন আপনি ফিরে আসবেন, আপনার বেশ খানিকটা টাইম লাগে ওই পজিশনে যেতে। আর পয়েন্ট আমার মতে ওয়ান ডে ক্রিকেট বা টেস্ট ক্রিকেট এমন একটা জায়গা যেখানে বল প্রচুর আসে, খুব জোরে আসে। তো তার জন্য আপনার রিফ্লেক্সেস 100% হওয়া উচিত। তো আপনার বডি 100% ফিট হতে হবে। আর আপনার কোনো ধরনের চোট থাকা চলবে না শরীরে। তো গত 2টো টুর্নামেন্টে আমি পয়েন্টে ফিল্ডিং করেছি, যেটা আমার ভালো লাগছিল। কিন্তু আর আমি আশা করছি যে আমি খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাব আর আবার পয়েন্টে ফিল্ডিং করব। আপনি বলছেন যে যা কিছু খামতি ছিল তাতে বড় রোল ছিল আপনার ইনজুরির, কিন্তু না, আপনার আমি তেমনটা বলিনি যে রোল শুধু ইনজুরিরই ছিল। আমি বলেছি যে ওই সময় ইনজুরি বেশ কয়েকবার হয়েছিল। কিন্তু তার প্রভাব আপনার পারফরমেন্সে হ্যাঁ, পড়েছে। অবশ্যই। কিন্তু খবরের কাগজে কি লেখা হলো, আইপিএলে যখন আপনি খেলছিলেন তো আপনি ইচ্ছা করে আন্ডার পারফর্ম করলেন, কারণ কুমারা সাঙ্গাকারাকে কিংস 11-এর ক্যাপ্টেন করে দেওয়া হয়েছিল আর আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। যখন খারাপ কথা বলা হয় তখন আমি সেই সব নিয়ে মাথা ঘামাই না। যে ঠিক আছে, আপনি খারাপ খেললে আপনার ক্রিটিসিজম হয়, আপনি ভালো খেললে সবাই আপনার প্রশংসা করবে। কিন্তু এই যে অ্যালিগেশন ছিল যে ও ইচ্ছে করে পারফর্ম করছে না, বিকজ ওকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়, এটা খুবই বাজে একটা অ্যালিগেশন। ইট ইজ অ্যাজ স্ট্রং অ্যালিগেশন অ্যাজ ম্যাচ ফিক্সিং। আর যেটা একেবারেই অ্যাকসেপ্টেবল ছিল না। আমি খুবই হার্ট হয়েছিলাম সেটাতে। ইট ওয়াজ ভেরি হার্টিং। কিন্তু লোকের এই ব্যাপারটা মাথায় আসছিল না যে যেই এই রিপোর্ট আমার ব্যাপারে করেছেন বা পাঠিয়েছেন আমি জানি, আর আমার তার সম্পর্কে বলতে ভালোও লাগে না। তবে ওই সময় আমি 2 মাসের জন্য ইনজিওর্ড ছিলাম। আমার রিস্ট ইনজিওর্ড ছিল খুব বাজেভাবে। আর আমার 2 মাস লেগেছিল ফিরে আসতে। আর প্রথম 2-3টে ম্যাচে আমি ভালো করে বল মারতেও পারছিলাম না, কারণ একটা বিল্ড আপ হয় ইনজুরির পর। আস্তে আস্তে আপনি ফর্মে ফেরেন, আপনার ফিটনেস বেটার হয়। তো ওই সময় আনফরচুনেটলি আমরা ম্যাচ হেরেও যাচ্ছিলাম। আর এই অ্যালিগেশন দিয়ে দেওয়া হয়। আর সাঙ্গাকারার সঙ্গে আমি বসে কথাও বলেছিলাম। আই ওয়াজ ভেরি হ্যাপি যে ও ক্যাপ্টেন, টিমের ক্যাপ্টেন্সি করছে, কারণ ও শ্রীলঙ্কার ক্যাপ্টেন। তো আই এম শিওর আমাদের ফ্র্যাঞ্চাইজও চাইছিল যে ও ক্যাপ্টেন হোক। কিন্তু আপনি ডেফিনেটলি টি-20তে খুবই ভালো প্লেয়ার, টি-20-র এক্সপিরিয়েন্স প্লেয়ার, টি-20-র বেশি বড় স্টার। তো আপনার মনে হয়নি যে সাঙ্গাকারার মতো প্লেয়ার ক্যাপ্টেন আর আপনি ওনার নিচে খেলবেন? না, এইরকম কোনো ইগো ইস্যুর ব্যাপারই নয় যে ও ক্যাপ্টেন আর আমি ওর নিচে খেলবো। অ্যাজ আ ক্যাপ্টেন আপনার একটা বড় অনার যে আমি পাঞ্জাবের হয়ে 2 বছর বেশ ভালোই খেলেছি। ফার্স্ট ইয়ার আমরা সেমিফাইনালে পৌঁছেছিলাম। সেকেন্ড ইয়ার যদি আমরা লাস্ট ম্যাচ জিতে যেতাম, আমরা আবারও সেমিফাইনালে পৌঁছতাম। আনফরচুনেটলি পৌঁছতে পারিনি। তো এরকম কোনো ইগো ইস্যু হয় না যে আরে আমি ওর নিচে খেলবো। সাঙ্গাকারা ওয়ার্ল্ডের খুব বড় একটা প্লেয়ার, বা যে কোনো প্লেয়ার হোক। আমি ধোনির আন্ডারেও খেলেছি। অনেক ক্যাপ্টেন আছে যাদের আন্ডারে খেলেছি। তো এমন কোনো ইগো ইস্যু নেই। এটা তো শুধু হাইপ ক্রিয়েট করার জন্য বা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এরকম বলা হয়ে থাকে। জনগণের মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করেন, যখন আপনি একটানা অসফল হতে থাকেন সেই সময় কোন জিনিসে সবচেয়ে বেশি ভরসা রাখেন, ভগবানে নাকি পরিশ্রমে? ভগবানে তো সব মানুষই ভরসা রাখেন, আর পরিশ্রম তো ততটাই করতে হয়। আপনি যখন সফল হতে পারেন না, তখন পরিশ্রম একটু বেশি করতে হয়। ভরসার সঙ্গে সঙ্গে কিছু ক্রিকেটারের কুসংস্কারও আছে, যেমন গ্রাউন্ডে যাওয়ার আগে তারা কিছু করে থাকেন, এই ধরনের আর কি। সুপারস্টিশিয়াস। এটা প্রত্যেকেরই আলাদা আলাদা থাকে। কখনো কখনো প্লেয়ার একটানা ভালো পারফর্ম করে, তো ওনার মনে হয়
আমার কাছে এই একটা ব্যাট রয়েছে, তাই আমি রান করছি। তো কোনো প্লেয়ার আছে যারা লেফট প্যাড আগে পড়েন, তো ওটা একরকম একটা মানে নিজের বিশ্বাস হয়ে পড়ে আর কি। আপনারও আমাদের তেমন একজন, কিছু আছে? আমি ছোটবেলা থেকে আমি শুনেছিলাম যে তেন্ডুলকর লেফট প্যাড প্রথমে পড়েন, তো আমিও ওনাকেই কপি করি। আমাদের টিমে একজন প্লেয়ার আছে শ্রীশান্ত, ও তো বাস থেকে নামতেই চায় না যতক্ষণ না সবাই নামবে, তো ওকে টেনে নামানো হতো বাস থেকে। সেটা কিসের জন্য? কারণ ওর বিশ্বাস ছিল যে ও যদি বাস থেকে সবার শেষে নামে তাহলে ওর পারফরমেন্স ভালো হবে। এখন এই কথাটা শুনে শ্রীশান্ত কিন্তু পরের বার বাস থেকে সবার আগে নামবে, দেখে নেবেন আপনি। খবরের কাগজে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস ছেপেছে যে যুবরাজ সিং এর সাম্প্রতিক খারাপ ফর্ম কারণ ওনার কেতুর অন্তর্দশা খারাপ রয়েছে। আর জ্যোতিষ অনুযায়ী ডিসেম্বর 2010-এর পর যুবরাজ সিং এই দশা থেকে মুক্তি পাবেন। তার মানে আরো 4 মাস অপেক্ষা করতে হবে। তো আমরা আশা রাখতে পারি যে যখন 2011-তে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে যুবরাজ সিং ওয়ার্ল্ড কাপ জিতিয়ে আনবেন ইন্ডিয়ান টিমের হয়ে। রাহু কেতু যাই হোক না কেন, আমি এইসবে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করাতে, পরিশ্রম করাতে, ডেডিকেশন এবং হার্ড ওয়ার্কে। হ্যাঁ, অবশ্যই বহু মানুষ এইসব কিছু মানেন, তবে আমি এইসব মানি না। তো ইমপ্রুভ করার জন্য আপনি কি করেন? ইমপ্রুভ করার জন্য গত 10 বছর ধরে যেটা করে আসছি, পরিশ্রম করছি। আমাদের যে গোলস কি আছে ওয়ার্ল্ড কাপ অবধি পৌঁছানোর জন্য, আমাদের যে নেক্সট সিরিজ আছে সেটাতে কনসেন্ট্রেট করা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। আর যত ভালো শেপে বডি স্ট্রং থাকবে আর মেন্টালি ফোকাস থাকবে, যত ডিস্ট্রাকশনের কথা আপনি যা যা বলছেন এইসব থেকে দূর থাকা যায়, খবরের কাগজ কম পড়া, টিভি না দেখা, আর শুধু ক্রিকেটের দিকে মন দেওয়া। আর আপনার বডিতে আপনার ওজন বেড়ে গিয়েছিল, আর যখন আপনি মাঠে নামছিলেন তখন একটু ভুঁড়ি দেখা যাচ্ছিল। হ্যাঁ, ওটাও একটা আলাদা ধরনের অ্যালিগেশন ছিল। যখন আমার পারফরমেন্স ভালো হচ্ছিল না, তখন বলে দেওয়া হয় আপনার ওয়েট বেড়ে গেছে, আপনার এই ধরনের চোট লেগেছে, বা আপনি কোথাও বাইরে ঘুরতে গেছেন। তো আই থিঙ্ক এত কিছু, আমি কোনো 10 কিলো ওয়েট পুট অন করে আসিনি। লোক এটা বোঝে না। আমার ইনজুরি জন্যই এটা বলা হয়েছিল যে আপনার এখন দৌড়ানো বারণ, কারণ আপনি যদি দৌড়ন তাহলে আপনার হাতে মুভমেন্ট হবে, তারপর ইটস ইম্পর্ট্যান্ট আপনি এখন রেস্ট করুন, আর 1 মাস বা 1.5 মাস পর আপনি ট্রেনিং শুরু করুন। আপনি এটা বললেন না যে ভুঁড়ি কি করে বাড়লো? ভুঁড়ি ভুঁড়ি তো যখন আপনি বেল্ট টাইট করে বাঁধেন তখন আপনার পেট বেরিয়ে আসে। তো আপনি এই শোয়ে বেল্ট ঢিলে করে বেঁধেছি যাতে আমার পেটটা দেখা না যায়। এরকম ভুঁড়ি-টুড়ি কিছু বাড়েনি। এমনি কথাবার্তা শুরু হয়েছিল। আমার মতে আমি আমার বডির খুব খেয়ালই রাখি। কারণ অ্যাজ আ প্রফেশনাল আমি ইন্ডিয়ার হয়ে খেলি, আর আমি জানি আমার কী রেসপন্সিবিলিটি রয়েছে টুয়ার্ডস মাই কান্ট্রি।